Ladies and gentlemen, as the food and beverage industry navigates an evolving landscape, it is crucial to embrace strategies that not only address challenges but also create opportunities for growth. To enlighten us on this path, we are honored to welcome Mr. Mohammad Mufassil Haq, Director, Marketing, TK Group of Industries. He will share his expertise and actionable strategies to overcome the hurdles in the food and beverage market and turn them into stepping stone for success. আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা সবাই সুস্থ আছি। অতিমারি মহামারী যুদ্ধবিগ্রহ সবকিছু ছাড়িয়ে আমরা আজকে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশে সবার সামনে উপস্থিত হতে পেরেছি, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। ধন্যবাদ জানাচ্ছি ব্র্যান্ড প্র্যাকটিশনার্স যে ফোরাম, তারা আমাদেরকে এখানে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। প্রতিবারেই যতবারেই আমরা এই ধরনের ডায়েসে আসি, আমার প্রত্যেকবারে ডায়েসে এবং টিভিতে যখন কথা বলি তখন মনে হয় আমি পরীক্ষা দিতে যাচ্ছি। প্রত্যেকবার একটা ভয়ের ব্যাপার থেকে যায়। কারণটা হলো আমি হলাম ভেরি মাচ প্র্যাকটিস মার্কেটার, নট দ্য একাডেমিক। কেন বলছি সেটা একটু পরে বলবো। আমি কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম। ভিডিওটা হলো হালিমা মোবাইল। হালিমা মোবাইল আপনারা অনেকে নাম শুনেছেন, কেউ আছেন না কেউ কোম্পানির? নাই, ওনার যিনি ওনার উনি একটা ডেলিভারি দিচ্ছেন ইন্টারভিউর মধ্যে। উনি বলছেন, উনি কিন্তু তখন, এটা হলো কোভিডের আগের ঘটনা, তখন উনি দাবি করছেন উনি মার্কেট লিডার এই বাটন মোবাইলের জগতে। তো উনি বলছেন, আমি যদি এই ব্র্যান্ড প্র্যাকটিশনার্স যারা আছেন, যারা ব্যাকগ্রাউন্ড এক্সারসাইজ করে যারা মার্কেটার হয়েছেন, ওদের সাথে যদি আমার আগে পরিচয় হতো, আমি কোনো দিন এই যাত্রা শুরু করতে পারতাম না। প্রতি পদে পদে আমার একটা শঙ্কা থাকতো যে আমি আসলে এই জিনিসটা প্রপার করছি কিনা। তো ফরচুনেটলি আমার সাথে ওনাদের দেখা হয় নাই এবং আই বিকেম দ্য নাম্বার ওয়ান। তো আমার দশাও সেরকম। এই আমার সামনে যারা বসে আছেন, যারা এতক্ষণ বক্তব্য দিলেন, বিশেষ করে যারা এই যে একজন ম্যাডাম একটু আগে যিনি বললেন, বা যে প্যানেল হাই ভোল্টেজ যে প্যানেল কথা বললেন, সবার সাথে আমার ব্যক্তিগতভাবে ইদানিং যোগাযোগ তৈরি হয়েছে। কিন্তু আগে যদি হতো আমি কোনো দিন এই মার্কেটারও হতে পারতাম না এবং আমি ডিরেক্টরও হয়তো কোনো দিন হইতে পারতাম না, ভয়ে যে কাদের সাথে কি বলছি, কিভাবে কাজ করছি, আমার গ্রামার ঠিক আছে কিনা, লজিক ঠিক আছে কিনা, এইগুলো চিন্তা করতে করতে হয়তো আমার এটা হয়ে আসতো হতো না। ওনার গল্প থেকে আমি এই শিক্ষাটা নিয়েছি যে লাকিলে আমার এটা হয় নাই। তো আরেকটা কথা আমি যেটা বলে আমার ইয়েটাতে শুরু করতে চাইব, সেটা হচ্ছে আমি সব সময় আজকে কয়েক বছর ধরে ইলিয়াসের এই প্রোগ্রামে আসছি। তা আমি আসলে কি বলবো, কাজ করতে গেলে না একটা কাজ, এরপর আরেকটা কাজ আসে, আমি এখানে নতুন কি বলবো, আমার আসলে নতুন কিছু নাই। এই জন্য সবসময় আমি একই কথার অনেকগুলো রিপিটেশন আমার হয়ে যায়। কেউ ভুল ধরবেন না, আমার মাফ করে দেবেন, কারণ এখানে আমার বেশি সিনিয়র কেউ নাই বয়সে। জাফর ভাই ছিলেন, উনিও লাকিলে চলে গেছেন। বাকিরা যারা আছেন এটা মোরলেস আমার অনেকেই সমবয়সী, ম্যাক্সিমাম আমার ছোটো, কাজে ভুল ধরা যাবে না। তো আমি কিছু কমন কথা বলবো সবসময়, যেগুলো আগেও বলেছি, আপনারা হয়তো কয়েক বছর ধরে শুনে ফেলছেন। আমি কয়েকটা প্রশ্ন করব এবং আমি কিন্তু বক্তা না, আমি বলেছি আমি মার্কেটার বাই প্র্যাকটিস, কাজে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, এটা আপনারা অ্যাভয়েড করে যাবেন। প্রশ্নটা হয় এই জন্য যে কানেক্ট করার জন্য। আমি অনেকেই দেখতেছি যে ম্যাডাম যখন কথা বলছেন বা একটা সিনিয়র লোকজন কথা বলছেন, অনেকে কিন্তু আমরা কথা বলছি অমনোযোগী। সেজন্য আমার কথাটা যদি কোনো ভ্যালুয়েট করতে পারি, অথবা আপনাদের কাছ থেকে যদি কোয়েশ্চেন আনসার সেশনে কিছু শিখে নিতে পারি, এটার জন্য আমি একটু সবারই অ্যাটেনশনটা ড্র করব কয়েকটা প্রশ্ন দিয়ে। এগুলো আমার কমন প্রশ্ন। আমরা তো সবাই জানি যে আমাদের মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্ট কি? একটু বলবেন, আমাকে একটু উত্তর দিবেন প্লিজ, নাহলে কিন্তু আমি এখান থেকে পালাই বয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটা কি মানুষের লাইফে? শান্তি। আর ফ্যামিলি, হ্যাপিনেস, টেন্স,
মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সময়। এটা সবাই জানেন, আমার টিমের দু একজন থাকলে হয়তো বলে দিবে। নাম্বার 2, কোন সময়, কখনকার সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এই যে কে বললেন? ও ম্যাডাম জানেন। রাইট নাও, এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিছনে কিন্তু এখনো কথা বলছেন, তাহলে মনে হচ্ছে এই সময়টাকে আপনারা ইম্পর্টেন্স দিচ্ছেন না। কোন কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? রাইট নাও হোয়াট আই এম ডুইং। কাজে আপনি যদি শুনে থাকেন আমাকে দয়া করে গুরুত্ব দিয়ে শুনবেন। এবং কোন মানুষটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানুষের লাইফে? আমি ছাড়া, নিজে ছাড়া মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটাকে বলেন, একটু বলেন, না বললে কিন্তু আমি শেষ করে দিব। একদম, ভেরি গুড। আমরা কিন্তু ভাবি আমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বউ, হাজব্যান্ড, এগুলো আমরা ভাবি। কিন্তু আমি যদি এখন মাথা চক্কর দিয়ে পড়ে যাই, বউ আসবে না, মাও আসবে না, আসবেন কে? আপনারা। কাজেই আমার সামনে যিনি আছেন উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজে আপনারা যখনই শুনছেন, যেহেতু আপনাদের সামনে আমি আছি, কিছুক্ষণ গুরুত্ব দিয়ে শুনবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমি যাচ্ছি আমার যে ইয়েতে যাই, ওয়েলকাম। ওয়েলকাম মানে এটা আমার ওয়েলকাম না, এটা ইলিয়াস এবং রাফিয়ার পক্ষে থেকে ওয়েলকাম। ঠিক আছে, একটু তালি দেন সবাই ওদের দুজনের জন্য। আমাদেরকে সব সময় ওনারা ডাকতেছে, কিছু বলতেছে, আর আমাদের যারা ইয়াং লার্নার আছে ওদেরকে কিছু বলার শেখার সুযোগ করে দিচ্ছে, এবং আমাদের যে ভয়টা আছে এটাও জড়তাটা কাটানোর সুযোগ করে দিচ্ছে, সেই জন্য থ্যাংক ইউ। নেক্সট কি? ও, এখানে চাপ দিতে হবে না? দিলাম, হচ্ছে না তো? ইয়েস। তো আমি এতদিন কিন্তু আমার ইয়ে ছিল আরেকটা নতুন রোল, এই জন্য একটু দেখাচ্ছি সবাইকে যে আমি কাজ করেছি আমার কত 26 বছর রানিং। আমি সবসময় সেলসে, আমি একজন সেলসম্যান, অ্যান্ড আই এম প্রাউড টু বি এ সেলসম্যান। সবসময় এটা আমি গর্ব করে বলি। পরে পেশাগত কারণে এটা নাম টাম বদলাই দিয়ে একসময় প্রমোশন হলে এটাকে মার্কেটিং করে দিলাম। পরে আমি ডাইরেক্টর মার্কেটিং পর্যন্ত হয়েছি। 2024 সালে কোম্পানি মনে করছে যে আপনার রোলটা আসলে শুধুমাত্র মার্কেটিং না, আর একটু বিস্তৃত, পুরো বিজনেস নিয়ে আপনাকে কাজ করতে হবে। রোলটা ওরা বদলাই দিল, এই জন্য আমার নাম করে দিল ডাইরেক্টর বিজনেস। ভাই তালিও দিচ্ছেন তো 5 জন, আছে তো 200 জন। বোঝা যায় আপনারা এখন সবাই তালি দেন, না দিলে কিন্তু চলে যাবো, বন্ধ করে দিব। নেক্সট, এই গালিব ভাই, খাওয়া তো সবসময় ওপেন। পুষ্টি হলো দিলদরিয়া মানুষ, খাওয়ানোর জন্য সবসময় ওপেন। আপনাদেরকে সবাইকে দাওয়াত রইল। হ্যাঁ, নেক্সট কি? এই যে আমি একটু কেরিয়ার নিয়ে বলছি, আসলে কিভাবে কি হইলাম, কিভাবে কি হইলাম, এটা বলার অর্থ হচ্ছে এটাই, আপনারা যারা সামনে আছেন, বয়সে তো সবাই আমার ছোট, আপনারা হয়তো ইন্সপায়ার্ড হতে পারেন। তা আমি নিজের এখানে কারিগরি দেখানোর জন্য এগুলো বলছি না, মনে করেন যে একজন মানুষ একদম অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে, তার মানে ইটস দ্য ভেরি বিগিনিং পোস্ট, এর নিচে আর কোনো পোস্ট নয়, ওখান থেকে শুরু আমার, শুরু করে ডাইরেক্টর মার্কেটিং পর্যন্ত হওয়ার পরে কিন্তু আমি আবার ডাইরেক্টর বিজনেস হলাম একটা নতুন রোলে। কাজেই আপনারাও কিন্তু এই সুযোগটা রয়েছে আপনাদের জন্য, এটা এই জন্য দেখানো। পাশাপাশি ইদানিং আবার আরেকটা কাজ শুরু করেছি, যে বিইউবিডিতে মার্কেটিং ম্যানেজমেন্ট একটু একটু পড়াই। শুক্রবারে 2 ঘন্টা ক্লাস নেই, যে দিস ইজ মাই কেরিয়ার। এটা হচ্ছে, এটা একটা জিনিস দেখাচ্ছে কি জন্য, আবার কেউ মনে করবেন না যে আপনি আপনার ইয়ে দেখাচ্ছেন, এটাও না। এটা হলো আমি এটা দেখানোর আমার উদ্দেশ্য হচ্ছে, কারণ এগুলো তো আমি প্রতি সেশনেই দেখাচ্ছি, অনেকে এর মুখস্থ হয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি সব সময় যারা মার্কেটার যারা আছেন, আমার কিন্তু পড়ালেখা এখানে শেষ। দেখেন 98 সালে, অর্থাৎ 94-এ ব্যাচ ছিলাম, আমি কিন্তু 98 আমার পড়ালেখা শেষ। কিন্তু তারপরেও আমার পেশার জন্য আমি যখন ঠেকে যাচ্ছি, টার্মিনোলজি যখন পারতেছি না, ঠেকে যাচ্ছি, যখন অ্যাপ্লাই করতে পারছি না বিভিন্ন জায়গায় মার্কেটার হিসেবে, তখন আমাকে আবার আরেকটু জায়গায় পড়ালেখা করতে হচ্ছে, আমি এমবিএ করতে হয়েছে। আবারও যখন নিজেকে যখন আরেকটু আপগ্রেড করে রাখতে চাচ্ছি, আপগ্রেড করতে যাচ্ছি, তখন কিন্তু আমি পৃথিবী বিখ্যাত এমআইটিতেও গিয়েছি। আমি যাচ্ছি আরেকটু নিজেকে আপডেট রাখবো, সবার সাথে মিলে থাকবো, তখন আমি কিন্তু হার্ভার্ডে গিয়েছি। তো আমাদেরকে সবসময় ইয়াং মার্কেটার যারা আছে, সবসময় তাদেরকে সবসময় লার্নিংয়ের মধ্যে রাখতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে। এইটা দেখানোর উদ্দেশ্য ছিল কিন্তু মূলত এটা। নেক্সট হচ্ছে, এবং এখনও যখনই আমি সুযোগ পাচ্ছি, আমি কিন্তু চেষ্টা করছি নিজেকে কিভাবে আপডেট রাখা যায়। এখন করব মানুষের সামনে কিভাবে কথা বলা যায় সেটা নিয়ে। তাই যায় না তোর ভাই। আচ্ছা,
এখন হলো টিকে গ্রুপের একটা লম্বা ভিডিও আছে, এগুলো অনেকেই জানেন চিনেন, এখানে বিরক্তির জায়গা হবে এটা না। টিকে গ্রুপ আসলে কোন কোন সেক্টরে কতগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করছে, আমার এই সবগুলো ব্র্যান্ড মোস্ট অফ দ্যাম আমার হাতে গড়া, এবং এই ব্র্যান্ডের ম্যাক্সিমাম স্ট্রেংথ আমার হাতে তৈরি, এটা আমি জোর দিয়ে ইনশাল্লাহ আমার টিমমেটরা আছে আমি বলতে পারি এটা। সেকেন্ড থিং যেটা বলতে চাচ্ছি, আমার যে সেশনগুলো বলছি, আমি যে কথাগুলো বলছি ম্যাক্সিমাম কথা কিন্তু এখানে মার্কেটিং প্রসেস, তারপরে হলো আমার এক্সিকিউশন, এই সবগুলো কথা নিয়ে হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি পিপল কীভাবে তৈরি করতে হবে, আপনারা যারা আমার সামনে আছেন তারা কিভাবে নিজেকে তৈরি করবেন, ম্যান হিসেবে মার্কেটার হিসেবে কীভাবে আপডেট করবেন, সেটা নিয়ে হয়তো কিছু বলার চেষ্টা করব। ও সরি, এখন তো আমার সামনে চলে গেল। এটা হচ্ছে এগুলোর পাশাপাশি নতুন কিছু ব্র্যান্ড আমরা লাস্ট 2 ইয়ার্সে করলাম, এগুলো আপনার সাথে একটু পরিচয় করে দিলাম। এটা আরেকটা দায়িত্ব এখন আবার নতুন, এগুলো আমরা করছি। মার্কেটে এত বেশি এখনও দেখা যায় না, আসতেছে, আগামীতে পাবেন। যারা যারা মার্কেটের আছেন, যারা যারা বক্তা আছেন, সবাই এই নতুন এগুলো আমার প্রোডাক্ট। এখন যে বিষয়টা, মূল বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে স্ট্র্যাটেজিস আসলে কি হবে, এটা মার্কেট অপারেশনে যে ধরনের আমাদের চ্যালেঞ্জ বর্তমানে তৈরি হয়েছে, এটা হাউ টু ডিল উইথ, এটা আমরা কিভাবে ডিল করছি বা ডিল করব, এটাই আজকের দিনের কোয়েশ্চেন। যে ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ডস কীভাবে আলট্রা যে কম্পিটিটিভ ইয়েতে আছে, যে এটাকে আমরা কীভাবে অ্যাফোর্ডেবল এবং রিলেভেন্ট থাকবো উইথ দ্য কনজিউমার্স, সেগুলো আমাদের ইকবাল ভাই বলে গিয়েছেন, আরও আমাদের দীপেশ আছে, অনেক সুন্দরভাবে বলবো, তার সেশন হয়তো পরে। যে এই জায়গাটাতে হলো এখন আমাদের সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গা, যেটা আমরা বড় বড় কংগ্লোমারেটগুলো, আমরা যারা বড় বড় ডিলার আছি, যারা আমরা বড় বড় বিজনেস হাউসগুলো রান করছি, এটা আমাদের কাছে একটা এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো এটা এখন কিন্তু আমাদের সবচেয়ে বড় কোম্পানিগুলোর মেইন ইয়েটা যেটা হয়, বড় কোম্পানি বাজেটও বড় এবং কাটেলও হয়ে যায় অনেক বড়। তো আমরা যখন ইয়ে করি, নর্মালি আমাদের ট্রেডিশনাল কোম্পানিগুলোতে, লোকাল কোম্পানিগুলোতে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন কোনো ক্রাইসিস, যখন কোনো ক্রেসিশন, যখন কোনো প্রবলেম আমরা পড়ি, তখন আমাদের প্রথম হাতটা কিন্তু কিসের উপর যায়, আমাদের মার্কেটিংয়ের উপরে যায়। তো এখন যে আমরা কি কাজ করি, আমরা আমাদের মার্কেটিং টিম, আমরা আমাদের পুরা টিম আসলে কী বাজে কাজ করি, এই কথাগুলো আমি রিপিট করতে চাচ্ছি না, এই জন্য আমি 2-1টা সেশনের থেকে থাকার ফলে মনে হচ্ছে আমার এই স্লাইডটা এখন অকার্যকর। যে আমরা বলছি হলো কাস্টমারকে বুঝতে হবে যে কাস্টমার আসলে কি চাচ্ছে, তার পারচেজ পাওয়ার কেমন। বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে যদি আমি ধরেন একটা সেক্টরের কথা বলি, ধরেন আমরা তেল নিয়ে প্রচুর মাতামাতি হচ্ছে এই মুহূর্তে, তেলের কথা যদি বলি, পৃথিবীতে আমার মনে হয় বাংলাদেশ একটা ইউনিক কান্ট্রি, যেখানে আমাদের কনজিউমারের যে বিহেভিয়ার আছে, এগুলো অনেকে খেয়াল করেছেন কিনা আমি জানি না, একমাত্র দেশ যেটাতে আমরা প্রিমিয়াম পে করি লেস কোয়ালিটি প্রোডাক্টের জন্য। আমার সাথে অনেকে হয়তো একমত হবেন না, বাট আই এম দ্য প্রুফ। কীভাবে আমরা যখন তেল প্রোডাকশন করি, আমরা প্রত্যেকটা কনজিউমার চাচ্ছে হলো হোয়াইট ট্রান্সপারেন্ট যে তেল, সেটা ইচ্ছে পারচেস করবে। বাট আমরা কি করছি, তেলের যখন সাদা করার কম্পিটিশনে সবাই লেগে যাচ্ছি, তখন করছি গেলে এখানে মূল্যবান উপাদানগুলোকে আমরা কী করছি, কেটে ফেলতেছি। এটা কিন্তু আসলে ঠিক না। এটা হলো বাংলাদেশের একমাত্র দেশ যেখানে আমরা, যেমন ধরেন ময়দার ক্ষেত্রে যদি বলি, ধবধবে ময়দা আপনি চাচ্ছেন, তো আমরা কী করছি, আপনি ফাইবার রিমুভ করছি, হুইচ ইজ নট গুড ফর হেলথ। তার মানে আপনি ভালো জিনিস যেটা মনে করে খাচ্ছেন সবসময় কিন্তু সেটা ভালো না। তো এটার কারণ হচ্ছে আমাদের আসলে ফুড সেন্স অনেক কম। বাংলাদেশের যে ফুড হ্যাবিট আছে, আমরা যেভাবে আমাদের যে বিহেভ করি কনজিউমাররা, দেখা যাচ্ছে আমাদের সেই পরিমাণ নলেজ নাই। তো আমি সবাইকে অনুরোধ করব, ফুডে যারা ডিল করেন তারা অ্যাটলিস্ট ফুডের ব্যাপারে একটু পড়ালেখা করবেন। ফুডের নলেজগুলো থাকলে আমরা অন্তত সবাইকে অ্যাওয়ার করার চেষ্টা করবো। আমরা করে যাচ্ছি, কিন্তু সবাই সবসময় কিন্তু সাকসেসফুল হতে পারছে না। তো এই জন্য আমাদেরকে কী করতে হয়, কাস্টমারের পথটা বুঝতে হচ্ছে, কীভাবে পারচেজ সাইকেল কীভাবে তৈরি হচ্ছে, কখন সে কিনছে, কোন সময় সেটা করলেই হচ্ছে এটা ইফেক্টিভ হবে, এগুলো আমাদেরকে ভাবতে হচ্ছে। আরেকটা মারাত্মক জিনিস বাংলাদেশে যেটা বলবেন, সেটাও হলো অন্যান্য কনজিউমার বিহেভিয়ার থেকে কমপ্লিটলি আলাদা। এবং আমাদের যে রেগুলেটরি বডি আছে, কেউ আছে কিনা জানেন, আমার সরকারি তরফের, আমাদেরকে এই জায়গায় অনেক বেশি কশাস হতে হয়। বাংলাদেশ একমাত্র মার্কেট
যেখানে কনজিউমার প্যাক বাল্কের চেয়ে দাম কম। পৃথিবীর কোথাও এটা সম্ভব না। বাংলাদেশেই আপনি দেখবেন তেল নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে না? দেখা যাচ্ছে কয়েকদিন আগে প্রচুর দুর্নামও হয়েছে আমাদের, যে তেলের বিভিন্ন ব্যাড ওয়ার্ডস আমাদের ইউজ করা হয়েছে, এবং মিডিয়াগুলো, আমি একটা মিডিয়ার একটা ইয়েতে বলেছিলাম যে মিডিয়া যত বেশি পার্টিকুলার হবে, যত বেশি এক্সপার্ট হবে তার যে কথা বলার জায়গাগুলোতে, তত বেশি আমাদের জন্য ভালো, জাতির জন্য ভালো। একজন যিনি মোবাইল সাংবাদিক, উনিও বলে দিচ্ছেন সিন্ডিকেট। আরেকজন যিনি কেমিস্ট্রির সাবজেক্ট বুঝেন না, উনিও কমেন্টস করে দিচ্ছেন, মন্তব্য করেছে। এগুলো আমাদেরকে অনেক বেশি ক্রাইসিসে ফেলছে। রাইট নাও যেটা ঘটেছে, তেলের বাজারে বাল্কের দাম কনজিউমার চেয়ে বেশি কেমন হয়? তা আমরা কিন্তু তেল দিয়েছি, এই যে একটু আগে জাফর ভাই ছিলেন, ম্যাগনার ওনারা ছিলেন, তেল কিন্তু আমরা মার্কেটের সম্মানে দিয়ে যাচ্ছি। তেলগুলো কিন্তু কেটে কেটে সবগুলো বাল্কে যাচ্ছে, এবং প্রিমিয়াম প্রাইসে তারা বিক্রি হচ্ছে। 1 লিটারে কোনো কোনো জায়গায় 30 টাকা ডিফারেন্স হয়ে গেছে। সো আমি বলছি এটা বলার উদ্দেশ্য এটা, যে এটা একটা পিকুলিয়ার মার্কেট। আমাদেরকে ওই কাস্টমারের ওই বিষয়গুলো ডিল করতে হয়, এবং ওই বিষয়ে আমাদের নলেজগুলো গ্যাদার করতে হয়, এবং কনজিউমারের যে কাস্টমার যে এক্সপিরিয়েন্স সেগুলো আমাদেরকে ক্যাপচার করতে হয়। এটা আমরা বলছি যে কনজিউমারকে আমাকে বুঝতে হবে, সে তাদের যে বর্তমান সময়ে এই যে কি বলেন আলফা না, জেন আলফা, জেন জি, যে কথাগুলো বলছি, ওরা কিন্তু খুবই অস্থির। অস্থির ইন এ সেন্স যে কি তাদের টেস্টের ব্যাপারে, তাদের ধৈর্যের ব্যাপারে তারা কিন্তু খুব বেশি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতেছে। তো আমরাও পড়ে যাচ্ছি বিপাকের মধ্যে। তা আমাদেরকে প্রচুর দেখা যাচ্ছে কি একটা কনজিউমার ফুডসের ক্ষেত্রে প্রচুর আমাকে ফ্লেভার চেঞ্জ করতে হচ্ছে, প্রচুর ফ্লেভার অ্যাড করতে হচ্ছে। প্রথম আমরা ধরেন এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা বিষয়। এটা হয়তো আমরা কনজিউমার এভাবে হয়তো আমরা কাস্টমার বুঝবে কিনা, কিন্তু আমরা মার্কেটার যারা আছি আমরা কিন্তু এটা আমরা জানি, একটা প্যাকেজিং চেঞ্জ করতে, একটা নতুন এসকিউ তৈরি করতে, একটা নতুন ফ্লেভার করতে করতে আমাকে এখানে কয়েক লক্ষ টাকা ব্যয় করতে হয়। তো ধরেন এই জায়গাগুলো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জেস। এখন এখন নতুন নতুন ভ্যারাইটির ডিমান্ড আসতেছে, আমাকে সে ব্যাপারে অনেক বেশি অ্যাওয়ার থাকতে হবে। গলা শুকিয়ে যাচ্ছে। কম্পিটিশনের জায়গায় যেটা আসছে, যেহেতু ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, কম্পিটিশন বাড়ছে, এখন যেহেতু ওপেন ইকোনমি, নিউ এন্ট্রেন্টস অনেক হাই, তো সব কিছু বিবেচনা করে আমরা যারা মার্কেটার আছি আমাদেরকে মোস্ট রিলেভেন্ট এবং কম্পিটিটিভ থাকতে হচ্ছে। সে জায়গায় আমাদেরকে কাস্টমারের পেইন, কাস্টমারের ডিমান্ড, কাস্টমার নতুন নতুন কী চায়, ট্রেন্ডগুলো অ্যানালাইসিস করে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমরা যারা প্রমোশনের সাথে এঙ্গেজ আছি তারা এই বিষয়গুলো একটু নলেজে রাখতে হবে। এখন আমাদেরকে অনেক বেশি ফোকাসে রাখতে হবে হলো মার্কেটিংয়ের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে কন্টেন্টটাকে। কন্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও। আপনাকে কন্টেন্ট বেস যদি আপনি প্রমোশন করেন, এটা অনেক বেশি পপুলার রাইট নাও। আরেকটা হলো অডিয়েন্সের কনটেক্সটগুলো, এই যে একটু আগে আপা যে বললেন যে গ্রাফিতে যে কী পরিমাণ স্ট্রং মেসেজ এখন কনভে করতে পারে, এটা তো আমাদের এর আগে আইডিয়া ছিল না। সো আমরা এক সময় আমরা নিজেরা দাবি করি হলো, আমরা যখন 90 শতকে, আমরা যারা 80 শতকে, 70-এর শতক যারা দেখেছি, 70, 80, 90 দশকে আমরা দেখেছি, আমরা তো সেই টেলিফোন, ডায়াল করা টেলিফোনে দেখলাম, এখন যে মোবাইলে, সেই দিক থেকে আমরা অনেক লাকি। বাট আমরা কিছু কিছু জায়গায় আমাদেরকে বর্তমান যে জেনারেশন তাদের কনটেক্সটগুলো বোঝার জন্য, তাদের যে ডাইনামিক্সগুলো বোঝার জন্য, তাদের যে চেঞ্জিং বিহেভিয়ার বোঝার জন্য আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে। তারপরে আসে হলো ধরেন রিটেল প্ল্যাটফর্মগুলোর সাথে আমাকে ইন্টিগ্রেটেড রাখতে হবে, এবং আমাদের একটু ডাটা বেস, আমরা ডাটা যদি আমাদের কারো থেকে থাকে, এখন অনেক কোম্পানি বিগ ডাটার এক্সারসাইজ করছে, আমাকে ডাটার উপর কিছুটা হলেও আমাকে ফোকাস করতে হবে, এবং আমাকে মিডিয়া চয়েসের ক্ষেত্রে অনেক বেশি কশাস হইতে হবে এই সময়ের মধ্যে। বিশেষ করে আমরা যেন সব সময় ট্রেডিশনালি টিভি, তারপরে হলো আপনার সংবাদপত্র, এগুলোর সাথে আমাদেরকে একটু ডিফারেন্টলি ভাবতে হচ্ছে।
যেহেতু এখন কস্ট কার্টেলের সময়, কঠিন সময় পার করছি, আমাদেরকে ডিজিটালি এবং স্পেসিফিক আমাকে যেন টার্গেটিং করে যেন আমরা আমাদের কস্ট মিনিমাইজ করে ইসেনশিয়াল কমিউনিকেশনগুলোকে যেন আমরা চালিয়ে রাখতে পারি, আমাদেরকে সেই ব্যাপারে এই সময়টাতে অ্যাওয়ার্ড থাকতে হবে। আরেকটা জিনিস, এটা খুবই পুরাতন কথাবার্তা, এগুলো সবাই আমরা জানি, সবাই আমরা পড়ি, একাডেমিশিয়ানরা যারা যেগুলো ভাবে, এগুলো আমরা পড়ে পড়েই বড় হয়েছি সবাই। এখন নিডসের ক্ষেত্রে আমরা তো এই চারটা জিনিস সবাই জানি। মেইন কাস্টমারের নিডস হলো চারটা কী কী? প্রাইস, কোয়ালিটি, চয়েস অ্যান্ড কনভিনিয়েন্স। তাহলে এই কথাগুলো নতুন করে আসতেছে কেন? এগুলো আমাদেরকে সব সময় মাথার মধ্যে রাখতে হবে। কিভাবে রাখবো? পুনর্মঞ্চায়ন করতে হবে, কথাগুলোকে বারবার রেপিটেশনে আনতে হবে। তো আগে কিভাবে ভেবেছি, এখন কিভাবে ভাববো? আমরা প্রাইসের কথা যখন বলি, আমরা একটা সময় সবসময় মনে করছি হলো সস্তা, সবসময়, এবং এখন আমরা বলছি প্রাইস সেন্সিটিভের নাম দিয়ে সস্তার কথা বলছি। এখন কিন্তু অন্যভাবে আমাদেরকে ভাবার সময় এসছে। টার্ম সেম, কিন্তু ভাবতে হবে ভিন্নভাবে। তো প্রাইস কি? প্রাইসের ক্ষেত্রে বর্তমান সময়ে আমাদেরকে আমরা বলছি হলো এই টার্মিনালগুলো ইয়েগুলো আপনারা জানেন যে আমরা বলছি হলো ফেয়ার প্রাইস। ফেয়ার প্রাইস বলতে কি হচ্ছে? ইকবাল ভাই একটু আগে বলে গেল হলো আমাদেরকে এখন ভাবতে হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইস। এখন কনজিউমার বা কাস্টমার চাচ্ছে যেটা, সেটা হচ্ছে আমি যা দিচ্ছি সেটা পাচ্ছি কিনা। দেখুন, আগে ছিল সস্তার কথা, দাম কম দেওয়া, এরপরে বলছে হলো অ্যাফোর্ডেবল, আমার যে সক্ষমতা সেটার মধ্যে, কিন্তু এখন বলছে হলো আমি যতটুকুই পে করছি অতটুকু পাচ্ছি কিনা। তা আমাকে এখন আপনি চাইলেই শুধুমাত্র প্যাকেটের সাইজ কমাবেন, শুধুমাত্র সস্তা করার কথা চিন্তা করবেন, ওটুকু ভাবলে কিন্তু আমাদের চলবে না। সিমিলারলি কোয়ালিটির এমন একটা কথা আসছে, একটা সময় দেখতেন আমরা কোয়ালিটি নিয়ে কী করতাম, যে ভালো কোয়ালিটি দিচ্ছি আমি, ভালো জিনিস, এগুলো এখন আর বলে চলবে না। আপনার কথা হচ্ছে সে ভ্যালু ফর মানি, সে ভ্যালু চায়, যাই দিবেন আপনি কোয়ালিটি নিয়ে কোনো সাউন্ড করতে পারবেন না। ধরে নিতে হবে আপনি ওয়ার্ল্ড ক্লাসের নাম্বার 1 কোয়ালিটি বানাবেন। সেকেন্ড কোনো অপশনে এখন কিন্তু কনজিউমার আপনার দিকে নজরদারি করবে না, সে দিবে না। সিমিলারলি চয়েসের কথা আমরা জানি, আমাকে অনেক বেশি চয়েস দিতে হবে এবং সেগমেন্টেড চয়েস দিতে হবে। চয়েস বলতে এরকম যে আপনি যে শুধুমাত্র আপনি এসকিউ বাড়াবেন, ক্যাটাগরি বাড়াবেন, টাইপ বাড়াবেন, ওইভাবে কিন্তু এখন আর আপনাকে শুধুমাত্র ওগুলো ভাবলে চলবে না, এর বেশি কিছু ভাবতে হবে। কী ভাববেন? আপনি ধরেন আমরা যদি নুডলসের কথা বলি, আপনি ট্রেডিশনাল মশলা এবং চিকেন যেমন ভাববেন, আপনাকে রামেনের কথাও কিন্তু এখন ভাবতে হবে। আপনি সেটা যেমন দিচ্ছেন, পাশাপাশি আপনাকে এখন টমিয়াম টেস্ট আপনাকে ভাবতে হবে। কাজে এখন মানুষ এবং কনজিউমাররা কিন্তু গ্লোবালে কনভার্ট হচ্ছে, তারা সবগুলো টেস্ট কিন্তু তারা নিজের কাছেই পেতে যাচ্ছে। কাজেই আমরা ট্রেডিশনালি যেগুলো জানি সেগুলোর থেকে আমাদেরকে ডিফারেন্ট করে ভাবার সুযোগ এসছে, এবং এটা এই মুহূর্তে সময়ের দাবি। কনভিনিয়েন্স, আপনারা জানেন যে আপনাকে কনভিনিয়েন্সের কথা কি বলবো এখন। কনভিনিয়েন্স নিয়ে যত বেশি দ্রুত ভাববেন ততই আমরা বেশি এগিয়ে থাকব। আমরা একটা সময় দেখেছি আমাদেরকে এয়ারপোর্টে ঢুকতে দেয় নাই, কি প্রিন্টেড টিকিট ছাড়া, বাইরে তো মোটেও দিত না। এখন তো আপনি এদের মধ্যে দেখাইলেন, কাজ হয়ে যাচ্ছে। কাজে আপনাকে এই ধরনের এখন আধুনিক চিন্তাধারার সাথে সমন্বয় রাখতে হবে। যেটা সবসময় আমি যেটা বলি, যে জিনিসটা সবসময় সর্বযুগের জন্য আমরা পড়েছি, আগের প্যানেলে অনেক সময় দিয়েছেন, সিলেবাস শেষ করতে হবে। সবসময় যেটা আমরা বলি মোস্ট রিলেভেন্ট, যেটা নতুন করে বলি, পুরাতন করে বারবার বলতে হবে, বারবার এক্সারসাইজ রাখতে হবে, যেটা হলো আপনাকে ভ্যালু অ্যান্ড স্যাটিসফ্যাকশন এনশিওর করতে হবে। আপনাকে কাস্টমারকে ভ্যালু দিতে হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশন এনশিওর করতে হবে। এইটা একটা আপনার ইকুয়েশন, আপনারা জানেন। ভ্যালু কীভাবে বাড়াই? বেনিফিট ডিভাইডেড বাই কস্ট, আমরা জানি তো সবাই, তাই না? আপনি বেনিফিট এবং কস্টের যে রেশিও, সেটাই হলো ভ্যালু। তো কস্ট বলতে আমরা কি বুঝি? কস্ট হলো মনিটারি কস্ট, টাইম কস্ট, এনার্জি কস্ট অ্যান্ড সাইকিক কস্ট। খেয়াল করেন, আমরা যারা মার্কেটার আছি তারা সবসময়
সেলসের লোক তো আরও বেশি, আমি একজন সেলসম্যান, আমি নিজেও জানি। আমরা সবসময় কিন্তু ভাবি কিন্তু একটা নিয়ে, এই যে মনিটরি কস্ট নিয়ে, ভাই দাম কমাও দাম কমাও দাম করো, নো, সেটা একটা এলিমেন্ট মাত্র। কস্ট শুধু কিন্তু দাম কমানো না, কস্ট হলো আপনার, আপনি কাস্টমারকে টাইমের কোনো বেনিফিট দিচ্ছেন কিনা, সে টাইমের হ্যাসেল থেকে আপনাকে বাঁচাচ্ছেন কিনা। আপনি একটা জিনিস সে অর্ডার করে 3 দিন যদি পরে যদি বলেন নাকি পৌঁছাবেন, সেটা কিন্তু এখন আর চলবে না, সে অ্যাডভান্স চাইবে। তা আপনি টাইম বেনিফিট দেন, প্রাইস নিয়ে সে কথা কম বলবে। তাহলে কি দাঁড়ালো, যখন আপনি টাইমের ব্যাপারে অ্যাওয়ার্ড থাকলেন, আপনার মনিটরি কস্ট নিয়ে সে কথা কম বলছে, দ্যাট মিনস তার বেনিফিট বাড়ছে, তার মানে তার ভ্যালু ইনক্রিজ হচ্ছে। সেকেন্ড হচ্ছে হলো আপনি এনার্জি, তার এনার্জি সেভ করে দেন। তার সাথে কথা বলা, আপনার সাথে, আপনাকে ফোন করা, আপনাকে বারবার চেক করা, তাকে রাত্রে ডেলিভারি দিবেন, তাকে লাইট জ্বালাইতে হবে, ঘুম থেকে উঠতে হবে, আপনি এই যন্ত্রণা থেকে তাকে মুক্ত দিতে হবে। মুক্ত করে দিলে কি হবে, আলটিমেটলি তার বেনিফিট বাড়বে। বেনিফিট মানলে কি হচ্ছে, তার ভ্যালু বাড়ছে। তারপরে হলো ধরেন আপনার সাইকিক কস্ট, যেটা বলছি আমরা, সেটা খুবই ইম্পর্টেন্ট। যে আমরা সবাই কেউ কিন্তু এই জায়গাটাতে আমরা নজরদারি কম করি। আমাদেরকে সবসময় তার হ্যাজার্ড থেকে বা তাকে সেভ করতে হয়। তাহলে আপনার ট্রানজ্যাকশনাল হ্যাজার্ড, ধরেন ভাই আপনি মাল তো পাঠাইলেন, কিসে দিব টাকাটা, আপনি তো ভাই আমাদের কাছে রকেট তো নাই, আমার কাছে বিকাশ তো নাই, আচ্ছা ঠিক আছে আপনি কার্ডে পেমেন্ট দিয়ে দেন, আচ্ছা ঠিক আছে আমার লোক যাবে ডেলিভারি দিয়ে দেন। তাহলে আপনি এই তাকে হ্যারাসমেন্টগুলো থেকে আপনি সেভ করবেন, তার মানে আপনি সাইকিক কস্ট সেভ করছেন। এই কস্ট যখন সেভ করবেন, তার কিন্তু কি বেড়ে যাচ্ছে, বেনিফিট বেড়ে যাচ্ছে। বেনিফিট বাড়া মানে কি, ভ্যালু বাড়তেছে। তাহলে আমরা সবসময় এই জায়গাটাতে ফোকাস না করে আমরা এই কস্টগুলোতে কিভাবে তাকে রিডামশন করা যায় সেগুলো ভাববো। তার মানে কি হবে, তার বেনিফিট ইনক্রিজ করবে। তাহলে বেনিফিট মানে কি বুঝি আমি, বেনিফিট কয় ধরনের আছে, 2 ধরনের। কি ফাংশনাল বেনিফিট, আর একটা হচ্ছে ইমোশনাল বেনিফিট। তো ফাংশনাল বেনিফিট কি, ধরেন পানির ফাংশনাল বেনিফিট কি, তৃষ্ণা মিটাবে। পানির ফাংশনাল বেনিফিট কি, তৃষ্ণা মিটাবে। তাহলে এইটা তো ফাংশনাল বেনিফিট তো আছেই, আমরা কিন্তু ওই ইমোশনাল বেনিফিটটাকে কীভাবে বাড়াতে পারি সেটা ধরবে। একটা হলো আমি প্রাইস কমাচ্ছি, এতক্ষণ কিন্তু কস্ট কমানোর কথা বললাম। আবার আমি যদি প্রাইস বাড়িয়ে দিই, আমি যদি বেনিফিট বাড়াতে পারি, আলটিমেটলি তার কী বাড়লো, ভ্যালু বাড়লো। তো এই টার্মগুলো যদি আমরা মনে রাখি মার্কেটার হিসেবে, তাহলে ডেফিনেটলি আমরা মার্কেটে যে কোনো ক্রাইসিসে আমরা ভালো থাকতে পারবো। আমরা এগুলো চেষ্টা করি এক্সারসাইজ করার জন্য, কিন্তু আমরা হয়তো ওইভাবে একাডেমিক্যালি করি না। আচ্ছা, এটা লাস্ট মনে হয় আমার। এটা হচ্ছে হলো আপনাকে যত কথাই বলি, আপনাকে সবচেয়ে বড় কথা হচ্ছে হলো ওই যে আমাদের সুরাইয়া ম্যাম সবসময় বলেন যে আপনাকে কাস্টমারের পেইন পয়েন্ট বুঝতে হবে, বি এ কাস্টমার জার্নি ম্যানেজার। এখন কিন্তু আমরা কেউ, এটা কিন্তু আমার হার্ভার্ডের টার্ম, ওখান থেকে শিখেছি, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ওরা এখন আর মার্কেটিং ম্যানেজার হয়তো রাখবেও না, থাকবে হলো কনজিউমার জার্নি বা কাস্টমার জার্নি ম্যানেজার। তাহলে বুঝেন আপনার কাজটা কত বিস্তৃত হয়ে গেল। দেখেন, একজন কাস্টমার, একজন কনজিউমারের যদি জার্নি ম্যানেজার হতে চান রাদার দেন মার্কেটিং ম্যানেজার, আপনাকে কোথায় কোথায় ফোকাস করতে হবে। সবার আগে কি আসে, সবার আগে ধরেন আমাদের আসে হলো কি বলি আমরা, যেটা বলি এই যে এখানে এখানে কিন্তু আপনাকে ভ্যালুয়েট করতে হবে, হাউ টু মেক এ প্রপার মার্কেট রিসার্চ, এখান থেকে শুরু করবেন। তাহলে মার্কেটার হিসেবে আপনি শুধু, আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেটিং যারা কাজ করি, ওই যে কেমনে ব্র্যান্ড বানাবো, কেমনে অ্যাড বানাবো, কেমনে কমিউনিকেশন করবো, কেমনে প্যাকেজিং করবো, এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। কিন্তু আপনি যখন পুরো একজন জার্নি ম্যানেজার হবেন, তখন আপনি পুরো সাইকেলটা নিয়ে কাজ করতে হবে। তো আপনার এখান থেকে কাজ করবেন। তারপরে ধরেন ফিজিবিলিটি, এটা যদিও বা অ্যাকাউন্টস করে, বাট আমি দেখতে হবে আমাকে এই জায়গাটাতে। তারপরে কি সাপ্লাই চেনে কিন্তু আমাকে ভ্যালুয়েট করতে হবে। এখন তো সাপ্লাই চেনে ভ্যালুয়েট কেমন মার্কেটার করে, এটা দিবেশ ভালো করবে। মার্কেটের একটা গুরুত্বপূর্ণ কাজ, আমরা কিন্তু দেখেন, আমরা যারা মার্কেটার আছি আমরা ডিলার কনফারেন্স করি না? আমরা কোনোদিন সাপ্লায়ার কনফারেন্স করছি, করি নাই তো। ওরা তো আমরা বাইরে বসে রাখি, ভাই পরে আসেন। তা আমাদেরকে এখন ওগুলো করতে হবে। হবে কি, আলটিমেটলি আপনি বিক্রি করে লাভ করার সুযোগ কম, আপনাকে কিনতে লাভ করতে হবে। সে আপনাকে যখন ভ্যালু দিবে, সে আপনাকে যখন গুরুত্ব দিবেন আপনি তাকে, তখন সে আপনাকে কীভাবে সেভ করে দেওয়া যায় সে কাজ করবে। কাজে আপনি এখন থেকে এই যা সাপ্লায়ার কনফারেন্স করবেন, সাপ্লায়ার গ্রেডিংয়ে আপনি অ্যাটাচমেন্টে থাকবেন, তাদের সাথে রিলেশন কীভাবে বিল্ড আপ করে আপনার র মেটেরিয়াল কীভাবে সোর্স করা যায় ওই জায়গাগুলোতে কাজ করতে হবে।
তারপরে এগেইন প্রকিউরমেন্ট লজিস্টিক ধরেন লজিস্টিক আবার মার্কেটিং কাজে ডিস্ট্রিবিউশন দেখবে এখানে আমার কাজ কি নো এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মেসেজ চাইলে আমি আমার ট্রান্সপোর্ট আমার গাড়ির ঘোড়া ব্যবহার করে করতে পারি এই মেসেজগুলোতে আমরা কাজ করতে হবে তারপরে ধরেন প্রোডাকশন কিউসি সেলস ডিস্ট্রিবিউশন কনজামশন স্যাটিসফ্যাকশন এবং এনভায়রনমেন্ট ইফেক্ট পুরোটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে এখন কাজে মার্কেটিংয়ের অ্যাসপেক্ট অনেক বড় হয়ে গিয়েছে এবং আপনাকে এখন থেকে সব সময় এই পুরো সাইকেল নিয়ে ভাবার চেষ্টা করবেন যদিও না করেন এখন থেকে এঙ্গেজ হওয়ার চেষ্টা করবেন সো ট্রাই টু বি এ কাস্টমার জার্নি ম্যানেজার বা কনজিউমার জার্নি ম্যানেজার রাদার দ্যান এ মার্কেটিং ম্যানেজার এইটা এই সময়ের দাবি যত জায়গায় আপনি সেভ করতে পারবেন তত আপনি বেশি বেনিফিট দিতে পারবেন কনজিউমারকে তারপরে হলো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি না যদি না থাকে আমি এরপর আরেকটা প্রশ্ন করব এনি কোয়েশ্চেন আমার বক্তব্য কিন্তু শেষ নাই আচ্ছা আমরা বললাম যে কি মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময় আমার এখন আরেকটা প্রশ্ন এইটাকে ছাড়িয়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন মানুষের জীবনে সময়ের চাইতেও গুরুত্বপূর্ণ এলিমেন্ট কি কে বলতে পারবেন যে লাইফ ইটসেলফ অফকোর্স লাইফের মধ্যে থেকে কথা হচ্ছে এটা আর কি আর কোনো কিছু হেলথ আর কিছু আমি তো বললাম আমি ওরকম বক্তা না আমার অ্যাটাচমেন্টটা আনতে হবে আপনাকে সেটা হলো সব কিছু ছাড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যাটেনশন সব কিছু ছাড়িয়ে সময় চাইতেও গুরুত্বপূর্ণ হলো অ্যাটেনশন মানে আপনি এই সময়ের মধ্যে আপনার ফোকাসটা কোন জায়গায় রাখলেন এখন আমরা যারা মার্কেটার আমরা এখন আরেকটা দায়িত্ব নিব অ্যাটেনশন মার্কেটিং আজকে থেকে এই মেসেজ আমরা সবাই ক্যারি করব আমরা এখন থেকে সব মার্কেটিং ছাড়ব মার্কেটিং ম্যানেজার হব আমরা জার্নি ম্যানেজার হব কনজিউমার সবার উপরে রাখবো হলো অ্যাটেনশন মার্কেটিং থ্যাংক ইউ ভেরি মাচ